মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন মৌমিতা ব্যানার্জি। মৌমিতাদির একটি ক্লাউড কিচেন রয়েছে এবং তার সঙ্গে তিনি শাড়ির ব্যবসা করছেন সফলভাবে। মৌমিতাদি, কেটিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। তোমাকেও নমস্কার এবং তোমার চ্যানেলের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার। মৌমিতাদি, তুমি তোমার কেরিয়ারের শুরুটা চাকরি দিয়ে করেছিলে, তারপর এখন সফলভাবে একটা ক্লাউড কিচেন চালাচ্ছ এবং সেখানে সমস্ত মহিলা স্টাফ তোমার। এই ক্লাউড কিচেনের জার্নিটা সেটা কিভাবে শুরু হলো? শুরুটা হয় খুব অদ্ভুতভাবে। আমি চাকরি ছাড়ি, চাকরিটা করতে অ্যাকচুয়ালি আমার ভালো লাগছিল না। আমার সামহাউ সবসময় মনে হচ্ছিল যে আমি নিজে কিছু করব, যেটা আমার নিজের হবে। তো এই সব টানাপোড়েনের মধ্যে আমার বাবাকে আমি হারাই। তো হারানোর ফলে বাড়ি বসে কান্না, এই জিনিসটা আমি কোনোদিন করিনি বা করার সময়ও পাইনি। আমার সবসময় মনে হচ্ছে যে কেঁদে যতটা না সময় নষ্ট করব, তার থেকে একটা ডিসিশন করলে বা ভাবলে আর একটু ভালো হবে আর কি। তো দূরে চাকরিতে যাওয়া, বেশিটা টাইম বাড়ির বাইরে থাকা, এটা আমার পক্ষে একটু টাফ ছিল, কারণ আমার বাচ্চাটা ছোট এবং আমার মা একজন অসুস্থ, মানে খুব যে সুস্থ স্বাভাবিক তা নয়। তো সেখান থেকে আমি ভাবলাম যে কোভিড কালে দেখলাম মানুষের একটা খাওয়া দাওয়া, বাজার, ওষুধপত্র নিয়ে একটা মারাত্মক কষ্ট ওই ফেজটাতে কাটাতে হয়েছে। তো সেখান থেকে আমার মনে হলো যে ক্লাউড কিচেন এমন একটা জিনিস, আমরা সবাই রেস্টুরেন্টে খেতে ভালোবাসি, কিন্তু সেটা হঠাৎ একদিন, মাসে একদিন, সপ্তাহে একদিন, এই ধরনের। কারণ দীর্ঘদিন, ধরো টানা 10 দিন যদি আমি রেস্টুরেন্টে গিয়ে খাই, ওই স্পাইসি খাবার, ওই অত রিচ খাবার দাবারটা আমরা সহ্য করতে পারি না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে মনে হয় একটু বাড়ির লাইট খাবার, যেহেতু বাঙালি খাবার, এইগুলো হলে আরেকটু ভালো হয়। তো আর আমি যে অঞ্চলে থাকি ওখানে ম্যাক্সিমাম হচ্ছেন সিনিয়র সিটিজেন মানুষজন, আর কিছু সংখ্যক হচ্ছে খুব ইয়াং, তোমার মতন ইয়াং জেনারেশন, যারা সারাদিন চাকরি বাকরি করে, রাতে ফিরে এসে টায়ার্ড, রান্না করতে পারে না। এবার আমি নিজে রান্নাটা খুব ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি, দেখলাম এটাই একটা উপায় যেটা আমি পারবো করতে। তো সেখান থেকে আমার এই ক্লাউড কিচেন খোলার কনসেপ্টটা মাথায় আসে আর কি। আচ্ছা, তারপর থেকে তো 4 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল দেখতে দেখতে। কিন্তু তোমার আন্ডারে যারা কাজ করছে তারাও সবাই মহিলা, সকলে মহিলা, এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই ব্যবসা চলবে এবং ততদিন শুধু মহিলাদের জন্যই আমি কাজ করব। আমি কোনোদিন কোনো ইচ্ছে, আমার এটা, আমি কোনোদিন কোনো মহিলা ছাড়া অন্য স্টাফ রাখবো না। এই চিন্তা ভাবনাটা কেন? আমি না দেখেছি, জানো তো, এটা লাইফে দেখেছি যে প্রতিটা মহিলার নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। সে যে কাজই করতে পারুক, কেউ রাঁধতে পারে, কেউ সেলাই করতে পারে, কেউ বিউটিশিয়ানের কাজ করতে পারে, যে যেটাই পারুক, কিন্তু দিনের শেষে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে মহিলাদের নিজের পায়ে নিজের দাঁড়ানো দরকার। সেই নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য একমাত্র উপায় হচ্ছে আর্নিং। আমাকে টাকা রোজগার করতে হবে। প্রত্যেকটা মহিলার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এটা আমি বিশ্বাস করি, এবং সেই অ্যাকাউন্টে
কম হোক বেশি হোক যাই হোক প্রতি মাসে আমি যেন একটু সেভিংস করতে পারি। তো সেই কথাটা মাথায় রেখেই আমি মহিলা স্টাফে সবসময় রাখার চেষ্টা করি। মানে তুমি তোমার সাথে সাথে আরো 5 জনকে যাতে ইন্সপায়ার করতে পারো, তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারো, সেই জন্যই একটু তোমার এই করে হলেও তো ভাবনাটা। তাদেরকে আমি কন্ট্রিবিউট করতে পারছি। যত দিন যাবে হয়তো আমার যদি টাচুট এই বিজনেসটা আরো ভালো চলে, তাহলে আরো আমার সঙ্গে আরো মহিলারা যুক্ত হবেন, তারা আরো কাজ করবেন। এই যে তোমার রিয়েলাইজেশনটা যেটা তুমি বললে যে প্রত্যেক মহিলার আর্ন করা উচিত, এটা কি একদম ব্যক্তিগত জীবন থেকেই? একদম ব্যক্তিগত জীবন থেকে, একদম ব্যক্তিগত জীবন। কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান এবং ছোট থেকে বড় হয়ে ওঠা একটা ভালো সচ্ছল পরিবারে আমি বড় হয়েছি। তো কিন্তু কোনোদিন বুঝতে শিখিনি বা আমার বাবা মা আমাকে কোনোদিনও বোঝায়নি যে তোমার বাবা মার সচ্ছল অবস্থা আছে, তুমি যা খুশি তা করো। এটা আমি কোনোদিন শিখিনি, দেখিনি, বুঝিনি। সব সময় আমাকে এটাই শিক্ষা হয়েছে যে সাপোজ ধরো আমি একটা চকলেট চেয়েছি বাবার কাছে, বাবা আমাকে বলতো ঠিক আছে আমি এনে দেবো। সেই চকলেটটা হয়তো আমি 10 দিন পরে পেতাম, যখন আর আমার চকলেটটার প্রতি কোনো ক্রেজ থাকতো না। মানে আজকালকার দিনে কি হয়, আমরা মারা কি করি, আমার বাচ্চা এখন চকলেট চাইছে, এক্ষুনি ব্লিঙ্কিট বা এক্ষুনি দোকানের থেকে কিনে এনে দিই। আমি কোনোদিনও এই জিনিসটা পাইনি। সেখান থেকে আর কি টাকার মর্মটা বুঝতে পেরেছি। হ্যাঁ, সেখান থেকে আমার এই শিক্ষাটা। এই ক্লাউড কিচেন খোলার আগে তোমার একটা শাড়ির বিজনেসও তো শুরু করেছো তুমি, আর যেটা এখনো চলছে, সেইটা শুরুটা কিভাবে? আমি তো বেসিক্যালি আসামের মেয়ে। আচ্ছা। আসামের একটা খুব ছোট্ট শহরের মেয়ে, এক্সট্রিম বর্ডার। আমার বাড়ির পেছন বাংলাদেশ, ওখানে তো এই রোড সাইড বর্ডারটা একটু দূরে, রিভার সাইড বর্ডার, মানে নদীর এপার ইন্ডিয়া ওপার বাংলাদেশ, এরকম আমার বাড়ি। তো ওখান থেকেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, কলেজ স্কুল সব কিছুই। এবং আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ওখানকার ছিলেন এবং বিশিষ্ট পলিটিশিয়ান ছিলেন। তো সেই সূত্রে আমরা প্রায়শই গুয়াহাটি আসতাম। গুয়াহাটি আমার বাড়ি থেকে অনেকটা দূর ছিল, তো গুয়াহাটি আসতাম এবং আমার বাবার যিনি বিজনেস পার্টনার ছিলেন, তিনি আমার বাবা মায়ের 25 বছরের বিবাহবার্ষিকীতে তিনার একটা এই আসাম সিল্কের নিজস্ব হ্যান্ডলুম ছিল, সেখান থেকে একটা শাড়ি মাকে দিয়েছিল আর আমাকে একটা মেখলা চাদর বানিয়ে দিয়েছিল। 6 মাস তার জন্য টাইম নিয়েছিলেন, উনি তৈরি করে দিয়েছিলেন। তখন না জিনিসটা বুঝতাম না, সবাই তো পরে মেখলা, ওই রকমই ভেবেছিলাম। কিন্তু যত বয়স বাড়লো, যত পড়াশুনো করলাম, তখন বুঝলাম যে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ সিল্ক হচ্ছে আসাম সিল্ক। আচ্ছা। এই শাড়িটা মানে এটা না একটা হিস্ট্রি, জানো তো, অনেকেই হয়তো আজও জানে না আসাম সিল্কের হিস্ট্রি। আসাম সিল্ক কিন্তু প্রথম ইনভেন্ট হয়েছিল 1228 সেঞ্চুরিতে, অনেক বছর আগে। এখন প্রায় হারিয়ে যাওয়ার সময় এসছে। খুব এক্সপেন্সিভ, তার কারণ একটাই, খুব কম সংখ্যক প্রোডাকশন হয়। এটা কোনো ধরনের পাওয়ার লুমে হয় না, একদম গুটি পোকার যে মুখের লালাটা থাকে ওটা দিয়েই তৈরি হয়। আচ্ছা, সেই কারণেই এত কম আর এত এক্সপেন্সিভ। যদিও এখন চায়না ফায়নাতে তৈরি হচ্ছে, বাট তার কোনো অথেন্টিসিটিটা নেই। আর একটা আসাম সিল্ক, পিওর আসাম সিল্ক হচ্ছে তোমার লেগেসি। তুমি পরবে, তোমার সন্তান পরবে, অ্যাটলিস্ট ওটা 80 to 90 ইয়ার্স তোমার শাড়িটা অ্যাজ ইট ইজ থাকবে, যদি তুমি ঠিক করে রাখতে পারো। যত্ন করে রাখতে পারলে ওই শাড়িটার বয়স 70 থেকে 80-90 বছর অবধি। মানে এটা একটা লেগেসি। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ গোল্ড। আর সেই জন্য তুমি যখন চাকরি ছাড়লাম তখন তখন অনেককেই দেখতাম শাড়ি পরে, আর আমি না খুব শাড়ি পরতে ভালোবাসি। এবার আমিও যখন শাড়ি পরে বেরোতাম, এবার আমার ওয়ার্ড্রোপে অনেকগুলো আসাম সিল্কের কালেকশন আছে, তো এবার আমি যখন পরে বেরোতাম মাঝে মধ্যেই সবাই আমাকে বলতো তোমার শাড়িটা খুব সুন্দর, কোথাকার শাড়ি, কি শাড়ি, এইসব প্রান্ত। এখন বলতে 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 একটা সময় আমার মনে হলো আমিও তো এই শাড়িটা নিয়ে কাজ করতে পারি। এত ভালো একটা লেগাসি, এত ভালো এর হিস্ট্রি হারিয়ে যাচ্ছে। আমি যদি দুটো লোকের কাছে এই শাড়িটা দিতে পারি, সেও তো প্রিজার্ভ করবে, তার পরের জেনারেশন তো শিখবে যে এই ধরনের একটা শাড়ি ছিল আমাদের ইন্ডিয়াতে। তো সেই থেকে
আর খুব লাকি আমি যে আমি যাদেরকে আমার সঙ্গে পেয়েছিলাম, যেরকম একজনের কথা বললাম আমার বাবার বন্ধু, সেরকম যাদেরকেই আমি পেয়েছি তারা সকলে আমাকে খুব ভালোবেসে, আমাকে খুব বিশ্বাস করে, আমার যেরকম মেম্বার্স বলো, বন্ধুরা বলো, সবাই শাড়িটা নিয়েছে এবং অথেন্টিক শাড়ি পেয়েছে। তো সেখানে আমি বছরে 2বার 3বার যে যেরকমভাবে রিকোয়ারমেন্ট করে, কেউ হয়তো শুধু থানটা চাইলো, কেউ হয়তো শাড়ি চাইলো, কেউ হয়তো মেখলা চাদর চাইলো, আমি সেরকম গিয়ে নিয়ে গিয়ে নিজে যাই, নিজে গিয়ে নিজে এনে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যখন এই চাকরি ছেড়ে ব্যবসার দুনিয়ায় পা দেবেন ভাবলেন, তখন কোথাও একটা ভয় কাজ করেনি? কারণ চাকরি মানে একটা নিশ্চিত জীবন, আর বিজনেস মানেই একটা কোথাও গিয়ে আদৌ চলবে কিনা এই একটা চিন্তা ভাবনা তো থাকে, এটা রিস্ক তো বটেই। খানিকটা তো ছিলই, কিন্তু আমি না সত্যি কথা বলতে, আপনার বাচ্চাও ছিল আপনার সাথে। আমার ছোট বাচ্চা আছে। খুব সত্যি কথা বলতে আমার চাকরি করতে ভালো লাগতো না। ওই সকালে উঠেই দৌড়ানো, আবার সেই ফিরতাম রাত্রিবেলা, আমি আমার বাড়িটাকে খুব মিস করতাম। আমার সবসময় মনে হতো এইসব চাকরি টাকরি না করে যদি একটা কোনো বিজনেস, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা তো বিজনেস ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, তো বিজনেসটা আমি সবসময়ই ভালোবাসতাম। তো সেখান থেকে ভয় হয়েছিল, ইনিশিয়ালি তো একটু ভয় পেয়েই ছিলাম যে পারবো কি না, কারণ এখন তো কম্পিটিশনের যুগ। তো এই কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে আমি একা ক্লাউড কিচেন করছি না, আমার মতন আরও 10 জন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কতটা পারবো না পারবো, এই একটা রিস্ক ছিল, কিন্তু এত ভাবিনি। খুব সত্যি কথা বলতে এত ভাবিনি, নেমে পড়েছিলাম। যেদিন প্রথম বিজনেস স্টার্ট করেছিলাম সেই আমার বিজনেসে জানো তো কোনো একটা লোককেও আমি আমার কাস্টমার ভেবে ট্রিট করি না। দে অল আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। আমি কোনোদিনও ভাবিনি যে কাস্টমার আজকে এসছে, ঠিক আছে আজকে দিয়ে দিলাম, কাল আসবে আসবে, না আসবে না আসবে, এটা আমি কখনো ভাবিনি। এবং হয়তো ভাবিনি বলেই আমার এরকম কোনোদিনও হয়নি যে কেউ আমার থেকে একবারই খাবার নিয়েছে, এটাও হয়নি কখনো। আপনার ক্লাউড কিচেন থেকে কী ধরনের সার্ভিস প্রোভাইড করেন আপনারা? সব ধরনের ডেইলি ফুড, একদম অথেন্টিক বাঙালি ফুড যেটা হয় সেটাও দিই। আমরা পার্টি অর্ডারসও নিই। এখন যেরকম বিয়ের সিজন চলছে, নানান রকম বিয়ের রিচুয়ালসগুলো তো থাকেই আমাদের বাঙালি বিয়ে, সেইগুলোর অর্ডার নিই। সব রকমই অর্ডার। যখন শুরু করেছিলেন একাই শুরু করেছিলেন নাকি একদম স্টাফ নিয়ে রেডি হয়েই একদম শুরুটা হয়েছিল? ইনিশিয়ালি আমরা 2 জন স্টাফ, আমি আর আমার একজন স্টাফ নিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, তখন নিজেই রান্না করতেন? তখন মানে উনি আমাকে হেল্প করে দিতেন আর আমি রান্নাটা করতাম। বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি রেসপন্সটা কেমন হবে। তো তারপরে আস্তে আস্তে যখন দেখলাম যে ঠিক চলছে, গতিটা আমি খুব ভুল ধরিনি, তখন আস্তে আস্তে হেল্পিং হ্যান্ডসরাও বাড়লো, বিজনেসটাও বাড়া শুরু হলো। এই যে রান্নার প্রতি ভালোবাসা, প্যাশন, এটা কি ছোটবেলা থেকেই? আমি খুব ফুডি, তো মানে খেতে ভীষণ ভালোবাসি। আমাকে দেখলে, চেহারাটা দেখলে বোঝা যায়, খানিকটা অতটাও বোঝা যায় না। না সেটা বোঝা যায়, তুমি হয়তো বলছো না, বাট খেতে ভালোবাসি বলে ছোটবেলার থেকে একটা খুব রান্নার প্রতি আমার আগ্রহ ছিল। আমার জীবনের প্রথম হাতাখুন্তি ধরা হচ্ছে ক্লাস 7-এ থাকতে। আচ্ছা, মায়ের আন্ডারে? মায়ের আন্ডারেই সেটা, বাট ওটা আমার প্রথম হাতাখুন্তি ধরা। আর আমি ভালোবাসি, এখনও আমি ভালোবাসি। তুমি আমাকে যদি সারাদিন অন্য কোনো কাজে গেলাম বা ঘুরতে গেলাম বা কোথাও, লোকে এসে তো খুব টায়ার্ড হয়ে পড়ে যায়, আমি কিন্তু সেটা হইনি। এসে মনে হয় একটু রান্না করলে আমি খুব আরাম পাই, রিল্যাক্স ফিল করি। আমার রাগ হলে, আমার দুঃখ হলে, আমার বেস্ট জায়গা হচ্ছে আমার কিচেন। আচ্ছা, মানে রান্নাটাই রিল্যাক্সেশন? হ্যাঁ, রান্না আমার রিল্যাক্সেশন। সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, রান্নাটা করতে আমি খুব ভালোবাসি। বেশ, আমরা আবারও গল্পে ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক।
আজ আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা ব্যানার্জি। মৌমিতা দিয়ে একটি ক্লাউড কিচেন চালান এবং আমরা সেই গল্পই শুনছিলাম, তোমার সেই শুরুর দিনগুলোর কথা শুনছিলাম। এবার আমি একটু জানতে চাইবো যে কোনো ধরনের বিজনেস সেটা তো কোনো না কোনো পারপাস সলভ করে সোসাইটির, কোনো একটা ভাবনা থেকে খোলা হয়। এই যে বিজনেসটা যখন খুলেছিলে তখন ঠিক কি ভাবনা ছিল, কি পাওনা পেলে এটা থেকে? এটা খুব মজার প্রশ্ন। যখন শুরু করি তখন এত কিছু ভেবে শুরু করিনি, তবে একটা জিনিস দেখতাম, প্রচুর বৃদ্ধারা এবং তোমাদের মতন বয়সী ছেলেমেয়েরা ম্যাক্সিমাম দিন রাত্রিবেলা বা দুপুরবেলা ব্রেড খেয়ে দিন কাটাতো। এটা না আমি খুব মাইনিউটলি অবজার্ভ করেছি। কারণ দেখো, যে বাড়িতে বৃদ্ধা আছে হয়তো সেই বাড়ির মাসিমা পারছেন না রান্নাটা করতে, এবার তারা ওই রিচ খাবার, হোটেলের খাবার, রেস্টুরেন্টের খাবার সেটাও খেয়ে সহ্য করতে পারতো না। বয়স হয়েছে তাদের, হয়তো শরীরে অনেক রকম প্রবলেমস আছে, রোগ বিরোগ আছে, তো তারাও পারতো না তখন। আর তোমাদের মতন বয়সের ছেলেমেয়েরা দেখতাম অফিস থেকে ফিরতো মানে টায়ার্ড হয়ে, কিছু নেই ভাই, ব্রেড আছে, ডিম আর ব্রেড এটাই অপশন ছিল। তো তখন আমার মনে হলো আমি যদি একটা ক্লাউড কিচেন খুলি, অ্যাটলিস্ট আমি এই মানুষগুলোর মুখে প্রতিদিন ডাল ভাতটা দিতে পারবো, যেটা বাড়ির খাবার, বাড়ির ওই রিচ রান্নাটা নয়, ডাল ভাত, ওই রকম খাবারটা আমি দিতে পারবো। আর আমি না সব সময় চেষ্টা করি মানে হাই কোয়ালিটিটা মেনটেন করতে। কোয়ালিটি আর হাইজিন নিয়ে আমি কোনো দিন কম্প্রোমাইজ করিনি। হয়তো আমার খাবারটা মানুষের কাছে মনে হতে পারে একটু প্রাইস হাই, কিন্তু যেরকম আমাদের এখন বাজারের অবস্থা, সেইটাকে ব্যালেন্স করার জন্য আমি কোনো দিন কম্প্রোমাইজ করিনি যে আমার খাবার খেয়ে যেন কেউ অসুস্থ না হয়। তারা যদি আমার থেকে দুদিনও খাবার নেয়, দুদিন খাবারটা নিয়েও যদি বলে, একবার হলেও যদি বলে যে ওর খাবারটা খেয়ে খুব ভাল লাগলো, ওটাই কিন্তু আমার আশীর্বাদ, ওটাই আমার প্রাপ্তি। তার সাথে সাথে তো এই ক্লাউড কিচেনের সাথে সাথে এখন তুমি আচার, বড়ি এগুলো বানাচ্ছো এবং সেগুলো খুব ভালো রেসপন্স। পুরো মানে কি বলবো, অল অফ আ সাডেন, কোনো প্ল্যান ছিল না, কোনো মানে আমি ভাবিও নি, কখনো ভুল করেও ভাবিনি। একদম হঠাৎ শীতকালে এরকম আমার হঠাৎ মনে হলো যে একটু বড়ি দিয়ে দেখা যেতে পারে। শুধু মানে একবার দিলাম, দিয়ে এত হিউজ রেসপন্স পেয়েছি আমি, মানে লাস্টে এমনও হয়েছে আচার বড়ি আমি অনেককেই দিতে পারিনি, অনেকেই আমার থেকে হয়তো রাগ করেছেন তারা, কিন্তু আমি আর দিয়ে উঠতে পারিনি। আচ্ছা, তার মানে আমরা যদি চাই যে নিজের পায়ে দাঁড়াবো, তাহলে অপশনস আছে, জানো তো, খুব ছোট শুরু করা যায়। খুব ছোট্ট জিনিস, বিশাল ইনভেস্টমেন্ট, বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় না। তোমাকে মেন্টালিটিটা ওই রাখতে হবে যে আমাকে কিছু করতে হবে, আমি শুধু আমার জন্য করছি তা না, আমার সন্তান, আমার বাবা মা, এটা তো একটা প্রত্যেকটা মেয়ের রেসপন্সিবিলিটি হওয়া উচিত যে আমি আমার বাবা মাকে দেখব, আমি আমার বাবা মার জন্য কিছু হলেও করব, তাহলেই তো আমাদের সমাজটা সুন্দর হবে, ভালো হবে। তুমি বললে বাবা মায়ের কথা, সন্তানের কথা, তোমার মেয়ের জন্মের সময়টা তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি বলছিলে। সেটা ঠিক কিভাবে টার্নিং পয়েন্ট তোমার জীবনে হয়ে উঠলো সেটা যদি একটু বলো। অ্যাকচুয়ালি আমার মেয়ের যখন জন্ম হয় তখন ও বাই বার্থ টেলিপাস ছিল। এটি একটি অসুখই বলতে পারো, অর্থোপেডিক ডিজিজ, যেটি পরবর্তীতে অপারেশন করা হয় ওর, করার পরে এখন ও আর 5টা বাচ্চার মতন একদম ফিট অ্যান্ড ফাইন। কিন্তু ওই সময়টায় না বুঝতে পারি যে পৃথিবীটা খুব কঠিন, এবং যারা কাছে থাকার, যারা আমাকে আগলে ধরার, আমার বাবা মা ছাড়া আমি কাউকে কাছে পাইনি, কাউকে না। যার সব থেকে বেশি আমার কাছে থাকার কথা তাকেও আমি কাছে পাইনি। সুতরাং আমি না খুব শক্ত একটা মেয়ে, জানো তো, এবং আমি খুব রিয়েলিটিটাকে বিশ্বাস করি। তো আমি কোনো দিন বাড়িতে বসে কেঁদে সময় নষ্ট করিনি। আমার কাছে তখন একটাই লক্ষ্য ছিল,
আমাকে আমার মেয়েকে আর 5টা বাচ্চার মতন নর্মাল চাইল্ড তৈরি করতে হবে। তার জন্য আমাকে যা করার দরকার আমাকে তাই করতে হবে। আমি কেঁদে সময় নষ্ট করে আলটিমেটলি তো ডিলে হবে, ও ট্রিটমেন্ট প্রসিডিওরে ডিলে হবে, এর থেকে বেশি আর কিছু হবে না। তো সেই জন্য আর কি, সেই জন্য তখনই রিয়েলাইজেশনটা আসে, করতে হবে, নিজেকে মেয়ের কিছু জন্য করতে হবে। ইনকাম করতে এবং হবে। আমার পাশে আমার বাবা, কি বলবো, মানে একটা স্ট্রং পিলারের মতন ছিল। আমার বাবা মা না থাকলে হয়তো আমি আজকে এই জায়গাটায় দাঁড়াতাম না। আজ আমি মৌমিতা ব্যানার্জি হয়েছি, যতটুকু হতে পেরেছি তার ফুল ক্রেডিট আমার বাবা আর মা। আচ্ছা, ক্লাউড কিচেনটা যখন খুলেছিলে তুমি বলছিলে যে তুমি খুব একটা সচ্ছল ফ্যামিলি থেকে বিলং করতে, এবং তারপর তোমার ফ্যামিলিরও বেশ ভালো রেপুটেশন ছিল। সেখান থেকে ক্লাউড কিচেন যখন খুলবে ভাবলে, তখন বাড়ির সাপোর্ট পেয়েছিলে? হ্যাঁ, বাড়ির সাপোর্ট পেয়েছিলাম। তোমাকে বললাম না, আমি কোনোদিনও বুঝিনি যে আমার বাবা কতটা সচ্ছল ছিলেন। উনি এটা কোনোদিনও বুঝতে দেননি। আর আমার মধ্যে এটা ছোট থেকেই ছিল যে আমাকে কিছু আমার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, আমাকে কিছু আমার জন্য করতে হবে। আচ্ছা, অন্য কারোর কাছ থেকে কি এরকম কোনো কিছু শুনেছো যে রান্না করবে, হোম হ্যাঁ, ডেলিভারি দেবে? আমার আমাকে অনেক বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, অনেকেই এটাকে ভালো চোখে নেয়নি। হ্যাঁ, মানে এত পড়াশোনা করে চাকরি করার পর হোম ডেলিভারি বিজনেস করবে, এরকম যে বিষয়। ক্লাউড কিচেন কিন্তু শুধুমাত্র একটা হোম ডেলিভারি নয়। আজকের ডেটে দাঁড়িয়ে তবুও মানে ওই রান্না করে ব্যবসা করবে এই বিষয়টাকে অনেকেই হয়তো অনেকেই একটু ভালো চোখে দেখে না। সমাজটা তো এখনো অতটাও মানে আধুনিক হতে পারেনি যতটা আধুনিক আমরা ভাবি। অনেকের কাছে অনেক রকম কথা শুনেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি একটা খুব নোভেল প্রফেশন করছি। আমি কিছু সংখ্যক সমাজের মানুষের মুখে প্রতিদিন ডাল ভাতটা তুলে দিতে পারছি। তারা একবার হলেও আমাকে আশীর্বাদ করছে। সুতরাং এই আশীর্বাদটাই আমার আগামী জীবনে চলার জন্য খুব দরকার। এই ফাইটিং ইন্সপিরেশন, এটাই বোধহয় লাগে যে কারোর কথা গায়ে না মেখে এগিয়ে যাওয়া। দেখো, যারা বলছে তারা তাদের জায়গা থেকে বলছে, আর আমি আমার জায়গায় স্ট্রাগল করছি, আমি আমার জায়গায় ফাইট করছি। তো আমাকে তো আমার অপশনটা বার করতে হবে যে আমি আমার ব্রেড অ্যান্ড বাটারটা কী করে আর্ন করব। সেটা চাকরি করেও হচ্ছিল না যে তা না, কিন্তু আমার তো চাকরিটা ভাল লাগছিল না, আমার তো চাকরি করতে ইচ্ছেই ছিল না একদম। এখন আর কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন অনেক কিছু। এখন আমার কাছে যে নাম্বার অফ ডিজিট হেল্পিং হ্যান্ড আছে সেটাকে ডাবল ট্রিপল করার খুব একটা ইচ্ছে, এবং আমার অনেক রেসপন্সিবিলিটি। আমার মেয়ে, আমার মা, সবাই ভাবে হয়তো আমার একটাই সন্তান, কিন্তু আমি মনে করি আমার 3 সন্তান। একটা সন্তান আমার বাবা, একটা সন্তান আমার মা, একটা সন্তান আমার মেয়ে। তো বাবাকে তো হারিয়ে ফেলেছি, এখন যে দুজন রয়েছে আমার মা আর আমার মেয়ে, তাদের এন্টায়ার রেসপন্সিবিলিটি আমার এবং আমার পরিবারে যারা আমাকে হেল্প করছে তারা কেউ কিন্তু আমার ফ্যামিলির বাইরে, এটা আমি ভাবি না। এবং প্রতিটা মানুষ যাদের কাছে আমার খাবার যায় তারা কেউ আমার কাছে আমার চোখে কাস্টমার নয়, তারা সকলেই আমার কাছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার। তো এই সমাজটাকে আরেকটু সুস্থ রাখার জন্য, আরেকটু ভালো রাখার জন্য, এবং যারা আমার দ্বারা এতটুকু হলেও হেল্প পাচ্ছেন, উপকার করতে পারছি, তাদের সকলের জন্য আরেকটু ভালো কিছু করার আমার খুব ইচ্ছে, আরেকটু বড় করা, বিজনেসটাকে আরেকটু বড় করার আমার খুব ইচ্ছে। ঈশ্বর যদি থাকেন নিশ্চয়ই পারবো। তোমার জীবনে একটা সফলতার জায়গায় পৌঁছেছো, যে স্বপ্ন দেখেছিলে। কতটা পৌঁছেছি জানি না, এখনো রাস্তা অনেক বাকি। আজকের দিনে দাঁড়িয়ে তোমার মতোই যে সমস্ত মহিলারা লড়াই করছেন তাদের জন্য কি বার্তা দেবে? এই কথাটা আমি অনেকবার বললাম তোমাকে, আবারও বলবো, প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার। ওদিকে দেখিয়ে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ দরকার, সেটা যেভাবে সম্ভব। তোমার বাড়িতে যদি বাচ্চা ছোট থাকে, তুমি রান্না করো, তুমি সেলাই করো, তুমি বিউটিশিয়ানের কাজ করো, যা পারো তাই করো, বাট তোমার একটা ইনকাম নিজস্ব থাকা ভীষণ দরকার,
ভীষণ। অনেক ধন্যবাদ মৌমিতা দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক যেমনটা মৌমিতাদি বলল, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।